বাংলা নববর্ষের প্রথম দিন কৃষক কার্ড বিতরণ শুরু। টাঙ্গাইল থেকে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশনা। সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের প্রশাসক নিয়োগ গণতন্ত্রের উপর আঘাত, অভিযোগ জামায়াতের। চাপিয়ে দেয়া আধিপত্যবাদ মেনে না নেয়ার হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে উত্তরায় বোট ক্লাব। সরেজমিনে গিয়ে নতুন নির্মাণ কাজ বন্ধ করলেন মন্ত্রী। সরকারি জমি উদ্ধারে সারা দেশে অভিযান শুরুর ঘোষণা। এবং ইরানের নিরাপত্তা কাউন্সিল প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের। ওয়াশিংটনের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ তেহরানের। হরমুজে মিত্রদের পাশে না পেয়ে ক্ষুব্ধ ট্রাম্প। ঈদুল ফিতরের টানা ছুটি শুরুর দিনে পথে পথে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। তিল ধারণের ঠাঁই নেই ট্রেনে, ছাদেও যাত্রা করেন অনেকে। বাস লঞ্চেও বেড়েছে ভিড়, তবে অনেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ি ফেরার এ স্রোত। লঞ্চ ট্রেনের হুইসেল বেজে উঠতেই যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ে আনন্দ উচ্ছ্বাস। ঈদের টানা ছুটির শুরুর দিন মঙ্গলবার বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢল নামে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের। মানুষ বোঝাই করে ছেড়ে যায় একের পর এক লঞ্চ। খুব ভালো লাগতেছে, কারণ আগে তো যানজট ছিল, এখন যানজট নাই। বাসের দুর্গন্ধ আমার সহ্য হয় না, লঞ্চে অনেক ভালো লাগে। বাড়ি যাবো, পরিবারের নিয়ে একসাথে ঈদ করবো, এটাই আমাকে সবচেয়ে বড় আনন্দ। ছুটির দিনে কয়েকগুণ চাপ বাড়ে রেল স্টেশনে। মঙ্গলবার সকাল থেকেই উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে ছাদে উঠে পড়ে বহু মানুষ। বহুত কষ্টে উঠেছি, আর ছাদে তো দেখতেই পাচ্ছেন আপনারা, এতটা ভিড় যে ভেতরে ঢোকাই যাচ্ছে না, সিটে বসতে পারতেছে না, মানে আসতেই পারতেছে না। সড়ক পথেও বেড়েছে যাত্রী চাপ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে ভিড়। বাড়তি ভাড়া নেয়ার অভিযোগও অনেকের। ভাড়া বেশি যাইতেছে, 1500 যাইতেছে। নরমাল ভাড়া কত? 1800। লোকালের মতো ওইগুলো ধরেন 300 টাকা আমরা যাইতাম, ওইগুলো এখন 600 টাকা 700 টাকা যাচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও নৌপথে তৎপরতা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। ঈদ যাত্রায় যাতে যাত্রীদের কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে কোনো ব্লকেট না হয়, যানজট না হয়, আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিবহন মন্ত্রী। যোগাযোগ সুবিধাটা নিশ্চিত করবার জন্য পাবলিক পরিবহনে আগে যে রেশনিং পদ্ধতিটা ছিল সেটা পাবলিক পরিবহন থেকে প্রত্যাহার করা হয়েছে। পর্যাপ্ত তেল দেওয়া হবে এবং সেটা দেওয়া হচ্ছে। কোথাও কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার আরো খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন মানিক মোহাম্মদ ওমর। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি আছি এখানে, এইখানটায় কি যাত্রীর চাপ কিছুটা কম দেখছি। আমরা একটু আগেও আমরা এসে দেখেছি যে এখানে যাত্রীর সংখ্যা অনেক বেশি ছিল। যাত্রীরা বলছেন যে এখানে ট্রেনের কিছুটা শিডিউল বিপর্যয় না বললেও তারা বলছেন যে অনেক লেট করছে, বিশেষ করে সন্ধ্যার পর থেকে। সকাল থেকে আমরা জেনেছি যে ট্রেন ঠিক টাইমে ছেড়ে যাচ্ছে তার অবস্থান থেকে, কিন্তু সন্ধ্যার পরে এসে ট্রেন তার শিডিউল মতো ছেড়ে যেতে পারছে না, কিছুটা লেট হয়েছে। কোনো ট্রেন 1 ঘন্টারও বেশি লেট হয়েছে। সন্ধ্যার পরে যাত্রীর চাপও বেশি ছিল, বিশেষ করে দুপুরের পর থেকেই যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে। এবারের ঈদ যাত্রায় ট্রেনের উপর মানুষের নির্ভরশীলতার জায়গাটা অনেক বেশি বেড়ে গেছে। মধ্যপ্রাচ্য সংকট, নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তার অনেক কিছু বিষয় নিয়ে মানুষ খানিকটা বেশি নির্ভর করেছে ট্রেনের উপর। সেই জন্য ট্রেনে এবার যাত্রীর চাপ খুব বেশি আমরা দেখতে পেয়েছি। আজকে দুপুরের পর থেকে ট্রেনে যাত্রীর চাপটা আরও বেশি বেড়ে গিয়েছিল এবং সেটা সন্ধ্যার পর এসে আরও অনেক বেশি বেড়েছিল। ট্রেন শিডিউল বিপর্যয় না হলেও আজকে সন্ধ্যার পর থেকে ট্রেন
ঠিক টাইমে ছেড়ে যেতে পারছে না। এখন কিছু ট্রেন এখনও লেট করছে, যাত্রীরা অপেক্ষা করছে ঘন্টার পর ঘন্টা, সেই ট্রেনগুলো এখনও ঠিক টাইমে এসে পৌঁছায়নি। যাত্রীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা সেই ট্রেনের জন্য অপেক্ষা করছেন এবং ট্রেন যতক্ষণ না আসবে তাদের সেই ভোগান্তির মাত্রা বাড়তেই থাকবে। সন্ধ্যার পর থেকে যাত্রীর চাপ বেশি হলেও এখন কিছুটা যাত্রীর চাপ আমরা কম দেখছি, যাত্রী খুব একটা দেখা যাচ্ছে না। তবে ট্রেন আসলে আরও যাত্রীর চাপটা বাড়বে বলে মনে করা হচ্ছে। এছাড়া এবারের সার্বিকভাবে এবারের ট্রেন যাত্রা মোটামুটি স্বস্তিরই বলা চলে। তবে যাত্রীর যে চাপটা সেটা এবার ট্রেনে বেশি থাকলেও শিডিউল বিপর্যয় না হলেও আজকে সন্ধ্যার পর থেকে কিছুটা শিডিউল বিপর্যয়ের মতো ঘটনা আমরা দেখছি যে এখন কিছু ট্রেন লেট করছে আর কি। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ। কমলাপুর রেল স্টেশন থেকে এই যাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর। অন্য প্রসঙ্গ, পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ শুরু করবে সরকার। টাঙ্গাইল থেকে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে 11 উপজেলার 22,000 কৃষক পাবেন কার্ড। সচিবালয়ে কৃষক কার্ড বিতরণের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এদিন মন্ত্রিপরিষদের বৈঠকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সরকারি ছুটির দিনেও সচিবালয়ে কর্মব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 11টার দিকে প্রবেশ করেন সচিবালয়ে। এদিন দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এতে অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। পরে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ব্রিফিংকালে জানান, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ক্যাবিনেট সুমোটো একটা ডিসিশন নিয়েছে যে যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যতদূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ডের অগ্রগতি নিয়েও বৈঠক হয়। এতে পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করার সিদ্ধান্ত হয়। টাঙ্গাইল সদরে এর উদ্বোধন করবেন তারেক রহমান। কিছু শিলাবৃষ্টি হয়েছে উত্তরাঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে, কিছু হয়েছে আপনার ফ্লাড হয়েছে, বন্যা। তো এইগুলোর জন্য কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে উদ্যোগ নিতে 2 সিটির প্রশাসককে নির্দেশনা দেন সরকার প্রধান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সবকিছু ঠিক থাকলে ঈদের পর যমুনায় ওঠার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার আগেই ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের রাষ্ট্রীয় অনুষ্ঠানটি সেখানে করবেন সরকার প্রধান। গণপূর্ত অধিদপ্তর বলছে, বড় ধরনের নয়, রুটিন সংস্কার করছেন তারা। 2 সপ্তাহের মধ্যেই শেষ হবে সব কাজ। আতিকুর রহমান তমালের রিপোর্ট। আগস্ট অভ্যুত্থানে গণভবনের নিয়ন্ত্রণ নেয় গণমানুষ। এরপর জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলা হয় ভবনটি। ফলে গণভবনে আর প্রধানমন্ত্রী থাকার সুযোগ নেই। এর আগে দীর্ঘদিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন। অন্তর্বর্তী সরকার ক্ষমতা থাকার সময় নতুন প্রধানমন্ত্রীর বাসভবন জাতীয় সংসদ ভবনও আগারগাঁও এলাকায় দেখা হয়েছিল। সময় স্বল্পতার কারণে সেটি আর সম্ভব হয়নি। তাই রাষ্ট্রীয় খোঁজতি ভবন যমুনাকেই সরকার প্রধানের বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছে। আপাতত গুলশান থেকে দীর্ঘ পথ ও যানজট মারিয়ে নিয়মিত সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান। যমুনা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয় উভয়ই কাছাকাছি দূরত্বে। রাজধানীর হেয়ার রোডে অবস্থিত যমুনার আয়তন প্রায় 8 একর। এর মধ্যে ভেতরের অংশ 5.2 একর আর বাইরের অংশটি 2.8 একর। অফিস সহ ভবনের আয়তন 35,000 স্কোয়ার ফিট। গণপূর্ত অধিদপ্তরের এই শীর্ষ কর্মকর্তা বলছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চাহিদা অনুযায়ী কাজ করছেন তারা। ভিতরের যে কাজগুলো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সবই আমরা এটা রেগুলার মেনটেন্যান্স সেটা করছি। আর কিছু সংস্কার কাজ আমাদের করতে হবে। হাইজেনিক ওয়াশ, রংটাই মেইন কাজ ওখানে। আর কিছু সিলিংয়ের, অনেক পুরনো ভবন, সিলিংয়ের কিছু টুকটাক সমস্যা আছে, এগুলো আমরা ঠিক করে দিচ্ছি। তবে বড় ধরনের সংস্কার বা পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না বলেও জানান তিনি। নির্দেশনা পাইনি যে পরিবর্তন ব্যাপক সংস্কার, এই ধরনের কোনো নির্দেশনা আমরা পাইনি।
আমাদের মূলত রুটিন যে কাজটুকু সেই কাজটুকুই আমরা করছি। এটা আমাদের খুব বেশি সময় লাগবে না, এটা আমাদের উইদিন 2 উইকস আমরা এটা শেষ করে ফেলতে পারবো। যমুনায় সরকার প্রধান ইতিমধ্যে 2 দফায় 2টি ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন। খেতে দেশি বিদেশি কয়েকশো অতিথি অংশ নেন। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। পুলিশের আইজিপির বাগেরহাটের বাসায় চোরের হানা, নিয়ে গেছে বৈদ্যুতিক তার। চোর চক্রকে ধরতে জোর তৎপরতায় পুলিশ। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার গণতন্ত্রের উপর আঘাত এনেছে বলে অভিযোগ করেছে জামায়াত। দুপুরে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। আলাদা অনুষ্ঠানে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের ঘাড়ে চাপিয়ে দেয়া কোনো আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না। সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন। মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন ইস্যুতে দলের অবস্থান তুলে ধরেন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। অভিযোগ করেন, নির্বাচন ছাড়াই দলীয় নেতাকর্মীদের সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে নিয়োগ দিয়ে গণতন্ত্র হত্যা করছে বিএনপি সরকার। স্থানীয় নির্বাচনের দিকে না গিয়ে 22 তারিখে 6টি এবং 14 তারিখে 5টিতে প্রশাসক নিয়োগ দিয়েছে। এই প্রশাসক কারা? যারা তাদের দলীয় নেতাকর্মী, যারা নির্বাচনে হেরেছে। এর আগে রাজধানীর মিরপুরে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো আধিপত্যবাদী মেনে নেওয়া হবে না। আমরা সারা দুনিয়ার সভ্য সমস্ত দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই, কিন্তু একটা কথা খুবই পরিষ্কার, আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করার প্রত্যয় জানান চীনের রাষ্ট্রদূত। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাত 11টার সময়। পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বোট ক্লাব সরেজমিনে পরিদর্শন করে নির্মাণাধীন পার্কিং সহ কয়েকটি কাজ বন্ধ করে দিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। এদের পর সরকারি জমি উদ্ধারে সারা দেশে অভিযান শুরুর কথাও জানান মন্ত্রী। রাজধানীর দিয়াবাড়ির বোট ক্লাব নানা সময়ে আলোচনা আর সমালোচনায় ঘেরা ক্লাবটির বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলের অভিযোগ দীর্ঘদিনের। মঙ্গলবার সকালে ক্লাব এলাকায় সরজমিনে পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। মন্ত্রী জানান, সরকারি জায়গা দখলের এখতিয়ার কারোই নেই। আইনি ঝামেলা থাকায় ক্লাবটির নির্মাণাধীন পার্কিং সহ কয়েকটি কাজ বন্ধ করে দেওয়া হয়। যতটুকু জায়গা আছে অতটুকুই ওনারা ব্যবহার করবেন। পানি উন্নয়ন বোর্ডের যে জায়গাটা আছে সেই জায়গাটা নিয়ে ওনারা এখন কোনো কার্যক্রম যাবেন না। যতটুকু করছেন এটা নিয়ে আমরা একটা মন্ত্রণালয়ের সঙ্গে ওনাদের সঙ্গে বৈঠক হবে। বৈঠক হওয়ার পর সেখানে আমরা টোটাল আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্তটুকু জানিয়ে দিব। দখলকৃত সরকারি জায়গা নিয়মের মধ্যে আনা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ঈদের পর সরকারি জায়গা উদ্ধারে সারা দেশে শুরু হবে অভিযান। জনস্বার্থে এই কাজগুলোকে সমন্বয় করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। আমরা সব কিছু একটা নিয়মের মধ্যে দিয়ে ডিপার্টমেন্টাল আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। এবার বাণিজ্যের সংবাদ। তৈরি পোশাক খাতের ৯৮% কারখানা ফেব্রুয়ারির বেতন পরিশোধ করেছে, আর ঈদের বোনাস দিয়েছে ৯৭ ভাগ। ঢাকা জোনে ১৭৮৫টি কারখানার মধ্যে ফেব্রুয়ারির বেতন দিয়েছে ১৭৬৭টি, এর মধ্যে বোনাস দিয়েছে ১৭৫৩টি প্রতিষ্ঠান। চট্টগ্রাম জোনে ৩৪২টির মধ্যে বেতন ৩৩৭ আর বোনাস পরিশোধ করেছে ৩২৭টি কারখানা। সচল কারখানাগুলোর মধ্যে মার্চের আগাম বেতন দেবে ৮৭০ বা ৪০% প্রতিষ্ঠান। যানজটের ভোগান্তি কমাতে ধাপে ধাপে কারখানা ছুটির সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ।
দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাত 11টার সময়। পরপারে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা শামস সুমন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। বিকেলে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মঞ্চনাটক থেকেই অভিনয় হাতেখড়ি শামস সুমনের 2008 সালে স্বপ্নপূরণ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য তাকে দেয়া হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাত 11টার সময়। পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরি হয়েছে। ঘটনায় আটক করা হয়েছে একজনকে। সোমবার গভীর রাতে শহরের আমলাপাড়ায় আলী হোসেন ফকিরের বাড়ির বিদ্যুতের তার চুরি করে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে খবর দেওয়া হয় থানায়। জিজ্ঞাসাবাদের জন্য এক ভাঙাড়ি দোকানিকে আটক করা হয়েছে। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন।